হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি জেনারেল নলেজের কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মেনলি কিন্তু এগুলো কোয়েশ্চেন এবং অ্যান্সার আকারেই কিন্তু আমি নিয়ে এসেছি। যেখানে অপশান মনে হয়েছে সেই একটা জায়গায় কিন্তু আমি অপশান রেখেছি, নইলে কিন্তু বাকিগুলো কোয়েশ্চেন এবং অ্যান্সারের আকারেই আনা হয়েছে। পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ দেখবে, শুনবে এবং বুঝবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, যারা যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা চ্যানেলে নতুন ভিজিটার্স তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটা লাইক করবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। ঠিক আছে, কারণ এর ফলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে দেখো, এটা কিন্তু মেনলি ডাব্লিউবিপি, কেপি এবং ওয়ার্ডারের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো আনা শুরু করেছি। তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি যে সমস্ত কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাও বা দেখতে পাবে, সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে, সেগুলোই বারবার রিপিট হতে থাকে, যেগুলো একবার দুবার করে এসে গেছে। তাই প্রিভিয়াস ইয়ার যত বেশি তোমরা করবে, ঠিক আছে, তত কিন্তু তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। ওকে, আচ্ছা, প্রথমটা দেখো, আমি বেশি এক্সপ্লেন করতে যাব না, ওয়ান লাইনার রয়েছে, ওয়ান লাইনারের মতোই কিন্তু আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? তোমরা প্রত্যেকেই জানো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এইভাবে কিন্তু চলতে থাকে, ট্রপোস্ফিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কোন রোগটি হয়? দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে প্রথমে নাকের মাধ্যমে লাংসে আসবে, তাই কিসে এলো না, লাংসে এলো, কি রোগ হচ্ছে না, ব্রঙ্কাইটিস রোগটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সম্পাদনা করতেন। ঠিক আছে, 4 নম্বর দেখো, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? না, অযোধ্যা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 5 নম্বর দেখো, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখছো, তোমরা একবার দুবার ভিডিওটা দেখবে, তোমাদের কিন্তু মুখস্থের মতন হয়ে যাবে। তো কি হয়ে যাবে না, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিলেন? না, জাহাঙ্গীর। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা, ক্যালোরি হয়ে গেল। 7 নম্বর দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? কি হয়ে যাবে না, হাইগ্রোমিটার। ঠিক আছে, জলীয় বাষ্পের পরিমাণ বা রিলেটিভ হিউমিডিটি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, তবে 8 নম্বর দেখো, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে, মানে মৃত্যু ঘটে? কোথায় হয়ে যাবে না, কুশীনগর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর দেখো, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। ঠিক আছে, কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কিন্তু মানে কোষের শক্তিঘর। ঠিক আছে, শক্তি জমা থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, কি রূপে? না, অ্যাডিনোসিন ট্রাইফসফেট রূপে কিন্তু শক্তি জমা থাকে। ঠিক আছে, অ্যারোবিক রেসপিরেশনগুলো ওখানেই হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি জমা থাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট রূপে। ঠিক আছে, আচ্ছা, 10 নম্বর দেখো,
দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলে? গ্রস্ত উপত্যকা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? দেখো ডিওডিরাম ক্ষুদ্রাংশের অংশ, জেজুনাম, ইলিয়াম, কোলন হয়ে যাবে ক্ষুদ্রান্তের অংশ নয়। ঠিক আছে, কোলন ক্যান্সার তোমরা শুনেছিলে, তাহলে কোলনটা কিন্তু ক্ষুদ্রান্তের অংশ নয়। আচ্ছা, 12 নম্বর দেখো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে? সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেবরায় হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। সংবিধানের কোন ধারায়, 13 নম্বর দেখো, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? কি হয়ে যাবে? আর্টিকেল 352। ঠিক আছে, দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থার কথা বলা হয়েছে, ন্যাশনাল ইমার্জেন্সি। আচ্ছা, 14 নম্বর দেখো কোনটি সবাত শ্বসনের পর্যায়ে নয়? ঠিক আছে, কি হয়ে যাবে? গ্লাইকোলাইসিস। এটা একটা ক্যাটাবলিক প্রসেস। ঠিক আছে, দুটো প্রসেস, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? সবাত শ্বসনের পর্যায় কিন্তু নয়। আচ্ছা, তারপর দেখো বৈদ্যুতিক বাল্বে নাইক্রোম তারে ব্যবহার করা হয় না কেন? দেখো বৈদ্যুতিক যে তার থাকে, ঠিক আছে, বৈদ্যুতিক তারের মধ্যে কি ব্যবহার করা হয় না? টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এবং নাইক্রোম কেন ব্যবহার করা হয় না? দেখো নাইক্রোমও কিন্তু ব্যবহার করা যেতে পারতো, ঠিক আছে, কিন্তু যখনই মানে ওই লিউমিনাস যখন অ্যাক্টিভিটি যখন বাড়বে, মানে যখন বাল্বের মধ্যে দিয়ে আলো কারেন্ট বেশি পরিমাণে ফ্লো করবে, যখন উজ্জ্বলতা বাড়বে, ঠিক আছে, তখন কি হবে? নাইক্রোম ধাতুটা কিন্তু গলে যাবে। ঠিক আছে, কারণ নাইক্রোম ধাতুর গলনাঙ্ক খুবই কম। ঠিক আছে, তাই নাইক্রোম ধাতু কিন্তু ব্যবহার করা হয় না। করলে করা যেতে পারতো, কিন্তু করা হয় না, ওই একটাই রিজনের জন্য, নাইক্রোম ধাতুর কিন্তু মেল্টিং পয়েন্ট কম। ঠিক আছে, কিন্তু টাংস্টেনের মেল্টিং পয়েন্ট বেশি, তাই টাংস্টেন ব্যবহার করা, টাংস্টেনকে কী ব্যবহার করা? ডাব্লু। ঠিক আছে, টাংস্টেন ব্যবহার করা হয়। তারপর 16 নম্বর দেখো কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে এসেছে? সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। তিস্তা নদীর উৎপত্তি কিন্তু জেমু হিমবাহ থেকে এসছে। তিস্তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের নদী। ঠিক আছে, তিস্তা কিন্তু জেমু উপবাহ থেকে এসছে, হিমবাহ। ঠিক আছে, জেমু গ্লেসিয়ার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কোয়েশ্চেন এবং অ্যান্সার। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।